মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা এই মুহূর্তে রয়েছি। শেষ 5 বছরে কিভাবে বা কীরকম কাজ এখানে হয়েছে সেই সমস্ত বিষয় এখানকার সাধারণ মানুষের থেকে আমরা জানার চেষ্টা করব। ভোটের নিরিখে বা ফলাফলের নিরিখে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি কেন্দ্র বিজেপির দখলে রয়েছে, বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র সবকটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। রাস্তাঘাট থেকে পানীয় জল, ক্ষেতের কাজ বা নদী ভাঙনের মতো যে সমস্যা, কি বলছেন সাধারণ মানুষ আমরা শুনে নেব। মুর্শিদাবাদের তো বাসিন্দা, এখানে এই টোটো ভাড়াটা ঠিকঠাক হয়? পয়সা আসে বাড়িতে? পয়সা বলতে সেরকম আছে আপনার 200-300। টোটো দিলে সংসার কি চলে আপনার? জিনিসের যা দাম দর বেড়েছে, টোটোতে আপনার দিন গেলে 500-600 হলে কিছু থাকবে সংসার ছিল। চিকিৎসা হয় না আপনার, ওই কুকুর শুয়ে থাকে বেডে, কোনো চিকিৎসা মিকিৎসা নাই, ডাক্তার মাক্তার কিছু তো নাই। সব লোক টাকা পয়সা দিয়ে ইদিক উদিক দেখে বেড়ায়, কি করবে? কিচ্ছু নাই, কোনো কাজ নাই মুর্শিদাবাদে। সব বিনা চিকিৎসায় মারা যাচ্ছে লোক, ওষুধ নাই, পানি নাই। যাদের টাকা পয়সা আছে তারা দেখাচ্ছে, যাদের টাকা পয়সা নাই দেখাচ্ছে না। কি করবে? আপনার নাই ডাক্তার, নাই কোনো কলকারখানা, নাই কোনো কিচ্ছু নাই। লোক বিদেশে বেরিয়ে বেড়াচ্ছে, কি করবে? পেটের দুঃখে, এই তো ব্যাপার, আর কি বলবো। এখানে যদি একটা লাইটিং সাউন্ড হয়, হ্যাঁ, তাহলে মানুষের স্টে করবে এবং এখানে পর্যটক বা এখানকার ব্যবসা বাড়বে। আমাদের সাংসদ বলুন বা তার আগের সাংসদও বলুন, হ্যাঁ, কাউরই কোনো নজর নাই এই ব্যাপারে। মানে যে হেরিটেজ জায়গাগুলো রয়েছে এই সামনে, আপনার সামনে এখানে রয়েছে, এইগুলো যে নজর দেওয়া, সেগুলো কোনো নজর আপনারা দেখছেন না? বর্তমানে তো দেখছি না, তবে কিছু কিছু আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে ডেভেলপ করেছে, কিন্তু সেই ডেভেলপের চেয়ে বড় জিনিস হচ্ছে যে ধরুন এখানে যতই বলুন একটু মানে মানুষ স্টে করার মতন কিছু না হলে পরে এই সকালবেলায় আসছে বিকালবেলায় চলে যাচ্ছে, কি হবে? হ্যাঁ, মানুষ যেখানে স্টে করবে সেখানে না ব্যবসাটা বাড়বে। 2-4 দিন থাকলো, আজকে ধরুন শুধু লাইটিং সাউন্ড বলে না, আজকে যদি গঙ্গার ওখানে আপনার একটা ওভারব্রিজ করে দেয় বা কিছু, কমিউনিকেশনটা ভালো থাকলে পরে কীটেশ্বরী, জগৎবন্ধুর ধাম, রশনিবাগ, খোশবাগ, আপনার রানী ভবানী সমস্ত কিছু দেখা যাবে, ফলে তো ট্যুরিস্টের সংখ্যাটা বাড়বে। এই যে গম কাটার কাজ করছেন ক্ষেতে, তো এই ক্ষেতে সরকারের থেকে জলের ব্যবস্থা করা হয়? জল আসে কিভাবে? পাতাল থেকে আপনার তুলতে হয় মেশিন ঘোড়া দিয়ে, তাছাড়া তো হয় না আমাদের এগুলো নেই। তাহলে এই যে ফসলের যে সহায়ক মূল্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কথা, সেসব পান? হ্যাঁ, যাদের ঠিকঠাক আছে তারা পায়, যাদের হয়নি তারা পায় না। যা আপনি এই যে কাজ করে যে টাকা আপনি এই ফসলের জন্য দেন, সেই টাকা ওঠে আদৌ? মোটামুটি স্যার না উঠলে খরচটা উঠে, এবার খাওয়াটা হয়, হয়তো 5 বারের খরচটা করে একসাথে উঠে দিই। সরকার থেকে এই বিষয়গুলো দেখা হয় না? দেখা হয় না আমার এখানে জলটারই সমস্যা, জলটা এখনো আসেনি আমাদের এলাকায়। চাষের জন্য জলের কোনো ব্যবস্থা নাই, এমনি মাঠে ক্লাস্টার সব নিজের পাম্প মেশিন টেশিং আবাদ পানি করি। আবাস যোজনা অনেকজন পেয়েছে, কেউ পেয়েছে, কেউ পায়নি। আমি পেয়েছি, আমার বাবা মা কেউ পায়নি। ভাঙনের সমস্যা বলতে গেলে এখান থেকে ধরে নেন 20 কিলোমিটার দূরে ভাঙনটা, আমাদের এখান থেকে 20 কিলোমিটার হবে, তারপরে ভাঙন মুর্শিদাবাদে। তাছাড়া কোনো সমস্যা নেই ভাঙন। হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে তো, আমাদের এলাকায় রাস্তাঘাট ভালোই তো, আমরা যেগুলো নিয়ে চলছি। হ্যাঁ, দুয়ারে রেশন পাই, লক্ষ্মীর ভাণ্ডারে আমার মা পায়, বোন পায়, যা আমার বাড়িতে যতটি ফ্যামিলি আছে সকলেই। বাড়ির না, আমরা বাড়ির টাড়ি পাই, কাকে জানাবো? বাড়ি ঘর আমাকে তো কেউ দেয়নি, দিব বলে নাম তুলে নিয়েছে তো দেয়নি। সরকারের জল নাই, ওই শ্যালো কুইতে দিয়ে মেশিন দিয়ে জল তুলতে হয়। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের এখানে এখন সমস্যা নাই, আগে ছিল রাস্তাঘাটের, জলের, হ্যাঁ, অনেক সমস্যা ছিল আমাদের। এখন অনেকই পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো। আমাদের এখানে সেচের কাজটা, ডিপটি কলটা এখনও নাই, খুব কম, কিন্তু তবু এখন মানুষ ফসল পানি বেচে ড্রাইভার করে ওই
শ্যালো মেশিনেই চলছে, শ্যালো মেশিনটা করতে পারছে। সুবিধা অনেক, এখন সুবিধে আছে। জল, আমাদের জলের কোনো সমস্যা নাই, তো এখন ভালোই যাচ্ছে জল। এখন জল তো আর অসুবিধা নাই, জলের অসুবিধা ছিল এর আগে। টিউবওয়েলটা যদি সারিয়েও দিবে সরকার, নিজেও সারবা না, তো বা এমনি হবে নাকি? সবই খাইয়ে দিয়ে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে প্রকল্পগুলো রয়েছে, এগুলোর টাকা পয়সা আপনার মানে বাড়ির মা বোনেরা পান? হ্যাঁ হ্যাঁ পাই। এই যে সরকারি যে সমস্ত প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, আপনারা এখানে পান? হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি। সমস্যা কি কি আছে এখানে আপনাদের? এখানে সমস্যা কীরকম? মানে রাস্তাঘাট, পানীয় জল। রাস্তাঘাট, পানীয় জল বলতে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মোটামুটি। এমনি রেশন, দুয়ারে রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো আপনাদের পরিবারের লোকজন পায়? পাই। এমনি আইন শৃঙ্খলা, রাত্রিরে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়? রাত্রে আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা তো হয়, মেয়েদের পক্ষে তো সমস্যা হবেই। রাত্রে রাস্তাঘাটে যাওয়া, আজকাল তো এমনি দিনকাল খুব খারাপ, যাওয়া আসার সমস্যা তো হয়। হ্যাঁ অবশ্যই ভয় থাকে। আর তাছাড়া তো আমাদের যেখানে বাড়ি সেই জায়গাটা তো খুবই মানে ভয়ঙ্কর টাইপের, মানে দিনের বেলাতে বেরোতে ভয় লাগে মেয়েদের, কখন কি হয়ে যাবে সেটাই। পানীয় জলের যে ব্যবস্থা করেছে, কিন্তু সেটা খুব উপযোগী নয়। যেমন এটাই, যেমন দেখুন, তো কেউই ব্যবহার করে না। ওর পাশে যে বিকলের আছে টিউবওয়েলটা, সেটা জলই ব্যবহার করতো, এবং এর চাইতেও ওই জলটাই অনেক উৎকৃষ্ট মানের। রাস্তাঘাট উন্নতি আমাদের পুরোপুরি যেটা বিকলে ছিল রাস্তাগুলান, মানে একটু ভাঙাচোরা, এবারে রিপেয়ারিং করেছে আর কি। হ্যাঁ, তারপরে এর যখন এই রেজাল্টটা কতদূর থাকবে না থাকবে, সে ব্যবহার হলে গা বোঝা যাবে। পরিযায়ী শ্রমিক তো এখান থেকে অনেকে তো বাইরে কাজ করতে যায়, তো কর্মসংস্থানের ক্ষেত্রে মানে কাজের এখানে কাজপত্র ছেলেপুলের, যেমন দেখুন এই যে 100 দিনের যে কাজ আর কি, এটা তো আমাদের এখানে অনেক দিন পূর্বে থেকেই বন্ধ, ওসব নাই আর কি। কেন বন্ধ কেন সেটা কি করে বলবো, রাজ্য সরকারও ওই ব্যাপারে কিছুই করেনি। এখন রাজ্য সরকার একটু দৌড়াদৌড়ি করছে, মানে এই ব্যাপারে কতটুকু কী সুরাহা করেছে না করেছে সেটাও আমরা এখন পর্যন্ত সব জায়গায় ফলাফল পাইনি, বা কিছু কিছু দেখেছি কাগজে আর কি, যে তাদের ক্ষেত্রে হয়তো কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে আর কি। মানে দিল্লি অভিযানও করেছে নাকি মমতা, সেটাও শুনেছি। হ্যাঁ শুনেছি কিংবা পড়েছি কাগজে এই 100 দিনের কাজের ব্যাপারে। দুয়ারে রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার, এই অনেক ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আমাদের যে এমপি আবু তাহের খান, আমরা 5 বছর কাজ দেখিনি, এবং সবচেয়ে বেশি যেমন ইসলামপুরে যে হসপিটালটা আছে, হসপিটালে কোনো কাজ হয়নি না। আমরা বলেছিলাম যে অন্তত হসপিটালে দেখাও, মানে ব্যক্তিগত স্বার্থে আমরা কথা বলিনি, যে হসপিটালের যদি উন্নতিটা হয় তাহলে এলাকার মানুষ উপকৃত হয়। কারণ এই যে রায়নগর 1 নম্বর ব্লকে প্রায় 3 লক্ষ লোকের বাস, তো 3 লক্ষ লোকের মধ্যে ওই একটা হসপিটাল, তাহলে সে হসপিটালে বেডগুলো যে অবস্থা, যদি আপনারা যান দেখতে পাবেন যে ওখানে বোধহয় কুকুরও শুয়ে থাকবে না, এত খারাপ অবস্থা। তারপরে যে বাথরুম পায়খানা আছে, তাতে যাওয়ার কোনো অবস্থা নেই, তো রুগী ভর্তি হয়, তো রুগী ভর্তি হয়ে যেন মরে যাবে লাগে, তো বেশিরভাগই এটা রেফার করে দেওয়া হয়, রেফার হাসপাতাল হিসেবে পরিচিতি। আমরা চেয়েছিলাম অন্তত এই উন্নতিগুলো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিগুলো হোক, তো সেটা দেখিনি। কেন হয়নি আমি জানি না, কারণ আমরা সক্রিয়ভাবে রাজনীতি করি না। তো এই যে এই ধরনের এই সমস্ত জলধারা, সজলধারা প্রকল্পগুলো হয়েছে, বেশিরভাগই দেখি অচল। কেন অচল তাও আমি জানি না, মানে ও তো টেকনিক্যাল কি ফল্টের জন্য অচল হয়ে পড়ে থাকে সেটা আমার কিন্তু জানে না, কিন্তু আমি দেখি জল ওঠে না। তো সেটা যদি নজর দেয়, বিশেষভাবে নজর দেয়, তাহলে হয়তো হতে পারে। যেমন এটা চালু হয়েছে, এখানকার জল তেমন কেউ পান করে না, কারণ জলের কোয়ালিটিটা ভালো, তাহলে সেটাও তো দেখতে হবে। তো সেগুলো দেখি আমি কোনো ব্যবস্থায় ফলো আপ করা হয়, করে দিয়ে চলে গেল, হয়ে গেল। তো এই অবস্থা, এই যে এই রাস্তাটা দেখবেন আপনারা, রাস্তাটা অসম্ভব রকমের, এই কয়দিন আগে হয়েছে রাস্তা উঠে গেল, একেবারে লেয়ারটা দেখা গেল যে এইরকম 1/2 ইঞ্চি হয়তো দিয়েছে। তো কাজ হচ্ছে না তা না, কাজ হচ্ছে, কিন্তু কাজগুলো খুবই নিম্নমানের। এবার তাতে লোকে সন্দেহ করছে হয়তো যে কেউ হয়তো টাকা পয়সা খেয়ে নিচ্ছে, কিছু একটা ব্যাপার আছে।
তারপরে আমাদের দীর্ঘদিন এলাকার দাবি ছিল এই যে মেন রাস্তাটা বহরমপুর থেকে করিমপুর পর্যন্ত 50 বছর আগের যে লেন সে লেনটি আছে। গাড়ি ঘোড়া বেড়েছে কিন্তু 100 গুণ, রাস্তা সম্প্রসারণ হয়। তো এলাকার লোক অবহেলিত থেকে গেছে। সেটা আমি টিএমসির আমলই বলছি না, আগে থেকেই এটা চলছে। এর আগে বদরুদ্দোজা খান সিপিএমের এমএলএ ছিল, এমপি ছিল, সেও দেখেনি। মানে এগুলো কেউ ফলো আপ করে না, যে যার হয় চলে যায়। মুর্শিদাবাদ আমাদের বিশেষ করে এই অঞ্চলটা অবহেলিত সব আমলে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক বেশি, তার মানে কি এলাকায় কাজ নেই। কেরালা, গুজরাট এখান থেকে প্রচুর মানুষ যায়, তাহলে কাজের অভাব আছে। তাহলে এলাকায় কাজ সৃষ্টি করার মতো অবস্থা আমরা দেখছি না, কোনো শিল্প নেই, কারখানা নেই, এবং কৃষি ব্যবস্থাও যে খুব সচ্ছলভাবে চলে সেটাও চলছে না, অলাভজনক হয়ে গেছে। যেমন এখানে মূল হয়েছে পাট আর গম। এবার পাটের অবস্থাটা গত বছর দেখেছি আমরা, কয়েক বছর থেকে প্রায় খারাপ। এবার গভর্নমেন্ট দেয় কিছু সাহায্য মানুষকে, কিন্তু তাদের তো আর সংকলন হয় না। বহু জমি দেখা যাচ্ছে অনাবাদি। এবার সেটা জলের অভাবে, জলটা যদি গভর্নমেন্ট সরবরাহ করতো তাহলেও হয়তো সেই সমস্যার সমাধানটা হতো। কিন্তু জলের অভাবে এত জলের দাম যে এখানে ধানের আবাদটা করতে পারে না। এই অবস্থায় চলছে। এর সমাধান কিভাবে আছে আমারও জানা নেই। মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বললাম এবং পানীয় জল থেকে চাষের জমিতে সেচের যে জল, সেই জল একাধিক সমস্যার কথা উঠে আসছে এবং তার পাশাপাশি আবাস যোজনার টাকা বা অন্যান্য দৈনন্দিন যে সমস্ত সমস্যা, সেটা সড়ক পরিবহন থেকে রেলের সম্প্রসারণের কাজ, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ যেমন মনে করছেন যে বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে, তবে কেউ কেউ আবার মনে করছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বঞ্চিতই রয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেন তাদের মতামত আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। 2024 লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ কেন্দ্র কি ঘটতে চলেছে, বাংলার সমীক্ষা পর্বের একটি অঙ্গ হিসাবে সেটা তুলে ধরছি। মনস্তত্ত্ব বিশ্লেষণের মধ্য দিয়ে ভোটারদের আমরা পালস বা টেম্পারমেন্ট বোঝার চেষ্টা করি, তার নিরিখেই সম্ভাবনাময় একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই বলি, মুর্শিদাবাদ কেন্দ্র ভূ রাজনীতির ক্ষেত্রে বা জিওপলিটির ক্ষেত্রে একটা বিশিষ্টতা দান করে। কেন বলছি বিশিষ্ট? একদিকে সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলা বলেই বেশ কিছু সমস্যা এই অঞ্চলগুলো কেন্দ্রিকভাবে গড়ে ওঠে। একই সঙ্গে বেশ কিছু অপরাধ চক্র কাজ করে এবং অপরাধের সঙ্গে রাজনীতির যোগাযোগ এখন আর আমার বলার অপেক্ষা থাকে না, যমজ ভাইয়ের মতো। অর্থাৎ রাজনৈতিক দল বা নেতৃত্বের প্রশ্রয় ছাড়া অপরাধ, অর্থাৎ সীমান্তবর্তী অপরাধ, সেটা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মুর্শিদাবাদের অর্থনৈতিক মানদণ্ডের দিকে যদি আমরা চাই তাহলে দেখব কৃষিপ্রধান অঞ্চল, বিড়ি শ্রমিক, ইটভাটার মালিক, ইটভাটার শ্রমিক, মূলত তার বাইরেও সারা দেশ আরব দুনিয়ায় পরিযায়ী শ্রমিক হিসাবে যে বিপুল সংখ্যক মানুষ এই জেলা থেকে যায় তার একটা বড় অংশ এই মুর্শিদাবাদ লোকসভার অন্তর্ভুক্ত। মূলত সংখ্যালঘু প্রবণ অঞ্চল এবং একই সঙ্গে তাই বিরোধী শক্তি হিসাবে বিজেপি আজ শাসক তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হিসাবে উঠে আসছে। পূর্বে বাম এবং কংগ্রেসের শক্ত ভূমি হিসাবে পরিচিত ছিল এই মুর্শিদাবাদ। ক্রমশ আমরা দেখেছি পৌর নির্বাচন, বিগত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এসবের মধ্যে দিয়ে শাসক তৃণমূল বারবার নিজেদের পরীক্ষিত করে নিজেদের জায়গা তৈরি করেছে। সেই দিক থেকে শাসক তৃণমূল বাম এবং কংগ্রেসের যে ভোটের সমীকরণ ছিল, বিশেষত কংগ্রেসের যে বিরাট ভোট ব্যাংক ছিল, সেই ভোটটাকে নিজেদের অনুকূলে আনতে সম্ভবপর হয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই
শত্রুর শত্রু আমার মিত্র, এই রসায়নে বা এই অঙ্ক কষে বিজেপি এখানে তাদের প্রার্থী নির্বাচন করেছে এবং তারা এখানে যে বিরাট অংশের সংখ্যালঘু মানুষ, সেই সংখ্যালঘু মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি দিয়ে ভোট ব্যাংকে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে শাসক তৃণমূলকে বেগ দিতে তৎপর। ঠিক সেইভাবেই আমজনতা আরেকটা বিষয় এখানে প্রশ্ন তুলছেন, তারা প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত, সেটা হচ্ছে বা গঙ্গা নদীর ভাঙন। এই গঙ্গা নদীর ভাঙনের মধ্য দিয়েই তাদের জীবন জীবিকার অনিশ্চয়তার পর্ব শুরু হয়। আর এই গঙ্গা নদী ভাঙনের সূত্র ধরেই তারা অনেকেই বাধ্য হয় রুটি রুজির সন্ধানে পরিযায়ী শ্রমিকে পরিণত হতে। আবার বিড়ি শ্রমিক যারা আছেন তারা নির্ভরশীল থাকেন রাজ্য সরকারের উপরে বা অনেক সময় কেন্দ্রীয় সরকারেরও উপরে, কারণ তাদের জীবনের সুরক্ষা, এই যে স্বাস্থ্যের সুরক্ষা এবং একই সঙ্গে ভবিষ্যৎ নিধি, এই সমস্ত কিছুকে তাদের পাথেয় করেই ভোট বাক্সে কাকে নির্বাচিত করব এগুলো উঠে আসে। অনেকে বলবেন আপনার ভুল বলছেন, এই দিকগুলো ওই স্বল্প শিক্ষিত মানুষদের মধ্যে আসে না। কিন্তু বন্ধু, আজ আর এই অঞ্চলকে স্বল্প শিক্ষিত বলা যাবে না, যদিও কিছু ক্ষেত্রে বলা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভোটের যে সমীকরণ দেখব, সেই সমীকরণে যে ফ্যাক্টরগুলো কাজ করবে বলে আমার মনে হয়, 1, মহিলা ভোটারদের অংশগ্রহণ এবং ভোটদান প্রক্রিয়া, দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিকদের অবস্থান, তৃতীয়ত সংখ্যালঘু ভোট কার দিকে যাচ্ছে সেটাও একটা বড় মাইলস্টোন হিসাবে এখানে দেখা দেবে। এবং একই সঙ্গে আমি বলেছি সাংগঠনিক পর্ব যা স্ট্রং, সেখানে সংগঠন বিরাট কাজ করবে বলে আমার ব্যক্তিগত স্তরে অনুভূতি। এবং মুর্শিদাবাদের মানুষ তাদের সাংসদকে দেখতে চায় তাদের অঞ্চলে পড়ে থাকা সুযোগ সুবিধার দ্যোতক হিসাবে, তাদের অঞ্চলে পড়ে থাকা বিভিন্ন সরকারি যে স্কিমগুলো আছে সেগুলো পাওয়ার অন্যতম নির্ণায়ক বা পাইয়ে দেওয়ার নির্ণায়ক শক্তি হিসাবে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে মুর্শিদাবাদের ক্ষেত্রে কৃষিক্ষেত্রের বা পাট শিল্পের ক্ষেত্রে বা অন্যান্য যদি পাট শিল্পও না হয়, কিন্তু কৃষির বাণিজ্যিকীকরণের ওপর সাংসদ কতটা ভূমিকা পালন করেছেন তারটাও কিন্তু এই লোকসভার আলোচনা ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। তাই একই সঙ্গে আমরা এই লোকসভা কেন্দ্রের যখন সবিশেষ আলোচনা করব, তখন মনে রাখতে হবে এই লোকসভা কেন্দ্র আখেরে কৃষিজীবী মানুষের ওপর হলেও বলা যায় সিভিল সোসাইটিকে অমর্যাদা করে না এবং তাদের দ্বারাও খানিকটা প্রভাবিত হয়। তাই লড়াইটা শুধু কৃষিজীবী মানুষদের সঙ্গে বিজেপির ক্ষুদ্র অংশের লড়াই এভাবে বলা যাবে না, বরং বলা চলবে যে নতুন উঠে আসা নেতৃবৃন্দের সঙ্গে তুলনামূলকভাবে রাজনীতিতে কিছুটা হলেও পোড় খাওয়ার দিকে যাচ্ছে এমন নেতা বা তার সাংগঠনিক শক্তির ওপরও নির্ভর করবে আগামী দিনে মুর্শিদাবাদ কার ঝুলিতে এই আসনটা পড়তে চলেছে। শেষ সময় বলা যায় এই লোকসভা কেন্দ্রের সমীক্ষার শেষ নিরিখে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিতি এই অংশের লড়াইকে আরও জমজমাট করে তুলেছে। দেখবার বিষয় সংখ্যালঘু অধ্যুষিত প্রান্তিক মানুষের বসবাসের জায়গা, গঙ্গা ভাঙনের তটবর্তী মানুষের সমস্যা, সেই সব মিলিয়ে সংসদে এই মুর্শিদাবাদ মানুষের লড়াইকে পৌঁছে দেওয়ার জন্য মোহাম্মদ সেলিম তাদের কাছে কতটা গ্রহণীয় সে কথাও কিন্তু এই লোকসভা নির্বাচনের আসরে আমরা টের পেয়ে যাব জনসমর্থনের নিরিখে। বেশ কিছু ফ্যাক্টর এবার এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কাজ করতে চলেছে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে রয়েছে এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি ছিলেন 2019-এর সাংসদ। ইতিমধ্যে তিনি তার যে কাজের খতিয়ান সেই খতিয়ান প্রকাশ করেছেন, কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন শারীরিক কারণে তিনি নিজের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন
সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল প্রার্থীর কিছুটা চাপ থাকছে। অন্যদিকে সিপিআইএম এবারে প্রার্থী করেছে মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদককে। কংগ্রেস সেই প্রার্থীকে সমর্থন করেছেন, যদিও কংগ্রেসের একটা অংশ এই প্রার্থী চয়ন নিয়ে অসন্তোষ রয়েছে, কারণ 2019-এ এখান থেকে যিনি সিপিআইএম প্রার্থী ছিলেন তিনি 4র্থ স্থানে শেষ করেছিলেন। ফলে কংগ্রেসের ভোট যদি সিপিআইএমে শিফট না করে তাহলে কিন্তু মোহাম্মদ সেলিম এর ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে, যিনি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়কও। তিনিও কিন্তু লড়াই দেওয়ার জন্য যথেষ্টই প্রস্তুত। এখন দেখার সাধারণ মানুষ কাকে এই মুর্শিদাবাদের মতো নজরকাড়া কেন্দ্র থেকে জিতিয়ে সংসদে পাঠান। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, মুর্শিদাবাদ।